যে এনসিপি গণ অধিকার পরিষদের সাথে জোট করতে যাচ্ছে এবং আমরা এছাড়া শুনলাম আরও কয়েকটি দল আসবে এবং কয়েকটি দল সহ জোট হবে, একটু খুলে বলেন আসলে কি হচ্ছে? আসলে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে আপনি দেখে থাকবেন যে অনেকগুলো রাজনৈতিক উদ্যোগ দেখা যাচ্ছে এবং পোলারাইজেশন খুব দ্রুত ঘটছে, যেটা স্বাভাবিকভাবে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এবং এর পাশাপাশি আমি যদি ভুল না করে থাকি রিফর্ম ইস্যুগুলোতেও কিন্তু আমরা এক ধরনের পোলারাইজেশন দেখেছি। সেখানে বিএনপি এবং বিএনপির সমমনা দলগুলোর এক ধরনের স্ট্রিট অবস্থান একটা প্রশ্নে দেখেছি এবং পাশাপাশি আমরা দেখেছি জামাতের একটা আলাদা অবস্থান, জামাত এবং অন্যান্য ইসলামী রাজনৈতিক দলগুলোর। আবার অন দি আদার হ্যান্ড আমরা দেখেছি যে কিছু মধ্যপন্থী যে সকল দলগুলো আছে যারা মনে করে যে বাংলাদেশে তারা মধ্যপন্থী একটা রাজনৈতিক সেন্ট্রিস্ট একটা পলিটিক্স তারা নির্মাণ করতে চায় এবং নতুন ধারা পলিটিক্স বিনির্মাণ করতে চায়, তাদের এবং আলাদা পজিশন দেখেছি রিফর্ম ইস্যুতে। এবং আমি যদি ভুল না করে থাকবো বাংলাদেশের মানুষজন দেখে থাকবেন যে রিফর্ম ইস্যুতে তারাই সবচেয়ে বেশি মানে ভোকাল ছিল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং তারা প্র্যাগমেটিক ভূমিকাও পালন করেছে। তো এর মধ্যেই আসলে পোলারাইজেশনটা বোঝা যায়। আমি যদি এখন মানে রাজনীতিবিদ না হয়ে রাজনীতি বিশ্লেষকের ভূমিকা পালন করি তাহলে আমি এই পোলারাইজেশনগুলো দেখব। এখন আমাদের জায়গা থেকে ইতিমধ্যে আপনি গণমাধ্যমে সহ অনেক জায়গায় দেখেছেন যে গণ অধিকার পরিষদের সাথে এক ধরনের সমঝোতার আলোচনা, একীভূত হয়ে যাওয়ার আলোচনা চলমান। তো আমি এটাকে আসলে এভাবে দেখব যে আমরা যারা ২৪-এর আন্দোলনে যারা ফোর ফ্রন্টের নেতৃত্ব দিয়েছে তারা কিন্তু আসলে 18 সালের কোটা সংস্কার আন্দোলন এবং তৎপরবর্তী নিরাপদ সড়ক চাই আন্দোলনে তারা কিন্তু আসলে খুবই ওতপ্রোতভাবে জড়িত ছিল, সক্রিয় ছিল। এটা তো এর আগেও এসেছে, আপনারা যখন জাতীয় নাগরিক পার্টি করলেন তখনও এসেছিল গণ অধিকার পরিষদ থেকে অনেকে চলে আসবে এই ধরনের। হ্যাঁ, গণ অধিকার তখনও জাতীয় নাগরিক পার্টি করার সময় গণ অধিকার পরিষদ, ছাত্র ইউনিয়ন, সাবেক ছাত্র ইউনিয়ন, সাবেক ছাত্র শিবির, সাবেক ছাত্র দল, এরকম অসংখ্য রাজনৈতিক দল এবং গোষ্ঠী থেকে কিন্তু লোকজন এসেছে, রাষ্ট্রচিন্তা থেকে লোকজন এসেছে। তো ফলে ওইটা তো একটা সমন্বিত প্রয়াস ছিল। কিন্তু পরবর্তীতে আমরা দেখলাম যে গণ অধিকার পরিষদ এটা তো আলাদা একটা রাজনৈতিক দল হিসেবে আছে এবং আমরাও রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করেছি, আশা করছি শীঘ্রই আমরা পেয়ে যাবো এবং প্রাথমিক যে প্রক্রিয়া সেখানে কিন্তু আমরা উত্তীর্ণ হয়েছি। তো এখন যে আলাপ আলোচনা চলমান আমি সেটাকে পজিটিভলি দেখতে চাই, আমার পার্টির জায়গা থেকে ইতিবাচক ভাবেই দেখতে চাই, যেহেতু গণ অধিকার পরিষদ তারা 18 সালে কোটা সংস্কার আন্দোলন, নিরাপদ সড়ক চাই আন্দোলন এবং একটা ডাকসু নির্বাচন পরবর্তীতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং আমি নিজে ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক দফতর সম্পাদক ছিলাম। তো এবং ছাত্র অধিকার পরিষদের সাথে আমার ওতপ্রোত সম্পর্ক ছিল এবং পরবর্তীতে আমাদেরও অনেকেই এনসিপিতে অনেকেই কিন্তু গণ অধিকার পরিষদে আছেন। তো আমি এটাকে পজিটিভলি দেখতে চাই। 18 আর 24-এর যারা তরুণরা আছে, তরুণদের সমন্বিত শক্তি, বিগত 15 বছরের যে আমরা 15 বছরে যে আমরা বলি যে জুলুমের ইতিহাস, ফ্যাসিবাদের ইতিহাস, এই ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে যারা প্রচলিত রাজনৈতিক ধারার বাইরে, অর্থাৎ বিএনপি, জামাত, বামপন্থী দলগুলো, এগুলোর বাইরে যারা একটা আলাদা শক্তি আকারে দাঁড়াইছিল, 18 সালের কথা বলি, কোটা সংস্কার, নিরাপদ সড়ক প্রচলিত রাজনীতির ধারাগুলোর বাইরে এবং দলগুলোর বাইরে যারা দাঁড়িয়েছিল, আমি মনে করি তাদের মধ্যে যদি এক ধরনের ইভেন যদি তারা একীভূত না হয়ে যায়, দুটো দল মিলে যদি একীভূত না হয়ে যায়, বাট যদি তাদের মাঝে এক ধরনের জোটের চিন্তা থাকে, সেটা রিফরমেশনকে কেন্দ্র করে হোক কিংবা সামনে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে হোক, আমি সেটাকে ইতিবাচক ভাবেই দেখতে চাই এবং আশা করছি যে তারা ইতিবাচক। আমরাও ইতিবাচক ভাবেই দেখতে চাই, কিন্তু তার আগে দু একটা প্রশ্ন একটু জেনে নিই। সেটা হচ্ছে যে শুধু কি এই দুটো দলই কথা বলছে নাকি আরো কোনো দলের এখানে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে? আপাতত হচ্ছে আমাদের এনসিপির সাথে গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দের অনানুষ্ঠানিক কিছু বৈঠক হয়েছে। এটা আনুষ্ঠানিক কোনো বৈঠক না, যেহেতু আপনি জেনে থাকবেন যে এনসিপির একটা নিজেদের পাওয়ার স্ট্রাকচার, আমরা যারা আছে পিসি আছে, যেটাকে আমরা বলি রাজনৈতিক পরিষদ, তাদের এক ধরনের স্ট্রাকচার আছে, আবার গণ অধিকার পরিষদের তাদের নিজস্ব একটা স্ট্রাকচার আছে। ফলে এখানে অনেকগুলো লিগ্যাল কমপ্লিকেসিও আছে। আবার পাশাপাশি গণ অধিকার পরিষদ নিজে একটা নিবন্ধিত রাজনৈতিক দল, আমরা নিবন্ধনের জন্য আবেদন করেছি, এখানে অনেকগুলো লিগ্যাল ইস্যুসও কিন্তু অ্যারাইজ করে। তো ফলে এটা একটা অনানুষ্ঠানিক আলোচনা, নিজেদের মাঝে প্রাথমিক কিছু বিষয় তো আপনারা ভাবছেন। সেক্ষেত্রে আমি একটু শুনি যে কোন দলের কি এখানে বিলীন হয়ে যাওয়া, মানে নাম বিলীন হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে? মানে একীভূত যদি হয়ে যায় তাহলে একটি নাম থাকবে, সেরকম কোনো বিষয় তো এখানে? হ্যাঁ, এখন এটা যেটা আমি বললাম যে যেহেতু দুটো দলই ইতিমধ্যে মানে একটা দল নিবন্ধন পেয়েছে এবং আরেকটা দল নিবন্ধন প্রক্রিয়ার শেষ পর্যায়ে আছে, তো ফলে এইটা কিভাবে হবে এবং তাদের এই দলের নেতাদের মধ্যে কর্তৃত্বের জায়গাটা কিভাবে নির্ধারিত হবে সেটা আরো ব্যাপক পরিসরে, বিস্তৃত পরিসরে এখনো পর্যন্ত ভাবেনি দলের প্রধান কি হবে, নাহিদ হবে না নূর হবে, আমরা এগুলো নিয়ে আলাপ আলোচনা করি নাই। আমরা আমাদের দলের মধ্যে থেকে একটা অনানুষ্ঠানিক আলাপ আলোচনা হয়েছে যে যেহেতু তরুণদের একটা শক্তি থাকা প্রয়োজন। আমি আবারও ক্লিয়ার করে যাই জিনিসটা, বিএনপিকে কেন্দ্র করে বিএনপি সমমনা দলগুলো তারা এক ধরনের রিফর্ম প্রশ্নে
কেমন রিফর্ম হবে, সংবিধানের মধ্যে কোন ধরনের পরিবর্তনগুলো আসবে, 72 সংবিধানের মৌলিক কাঠামোটা ঠিক থাকবে কিনা, নতুন সংবিধান চাই কিনা, এইসব প্রশ্নে বিএনপি একটা আলাদা অবস্থান আছে। আবার জামাতে ইসলামী সহ ইসলামী শাসন, ইসলামী যে আন্দোলন এবং আরো খেলাফত মজলিস সহ তাদের এক ধরনের অবস্থান আছে যে তারা আপার হাউস লোয়ার হাউস সবগুলোতে তারা পিআর চাচ্ছে, তাদের এক ধরনের স্বতন্ত্র অবস্থান আছে। এখন সেখানে তো আপনার মনে আছে নিশ্চয়, সেখানে তো আপনার নুরুল হক নূর গিয়েছিল এবং জামাতের যে দাবিটা সেখানে সে আমি বলি মত পোষণ করেছে, সেটা বোঝা যায় তার ভাষণ থেকে। গণঅধিকার পরিষদের তো অনেকগুলো দাবিতে কখনো দেখা গিয়েছে তো জামাতের সাথে অ্যালাইন করেছে, এনসিপিরও কিছু দাবি দেখা গেছে যে কিছু জায়গায় জামাতে, যেমন আপার হাউসে পিআর, এখানে জামাতের দাবি আছে আপার হাউসে তারা পিআর চাচ্ছে, আমরাও তো আপার হাউসের পিআর চাচ্ছি, কিন্তু আমাদের দাবির একটা আলাদা স্বতন্ত্রতা আছে, যেটা আমরা বলেছি যে আমরা লোয়ার হাউসে পিআর চাচ্ছি না, আমরা শুধুমাত্র চাচ্ছি আপার হাউসে। ফলে আমার মোটা দাগে যদি বলতে চাই, একদম স্ক্রুটিনি না করে যদি মোটা দাগে বলতে চাই, তরুণদের একটা বাংলাদেশপন্থী মধ্যমপন্থী তরুণদের একটা দল, মানে একটা ধারা বিনির্মিত হওয়া উচিত, দল না ধারা তৈরি হওয়া উচিত। সালাউদ্দিন শিফাত, আমি একটু খোলাখুলি একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে মধ্যমপন্থী যে আপনি বলছেন, মধ্যমপন্থীটা করবেন কি করে? আমরা তো জানি যে এনসিপির মধ্যে ডান এবং বামের এবং মধ্যপন্থী যারা আছে তাদের একটা দ্বন্দ্ব আছে, অনেক দ্বন্দ্ব আছে, অনেকে চলেও গেছে এবং এখনো টানাপোড়েন আছে, সেটাকে আপনারা কি করে মোকাবেলা করবেন? দেখুন, রাজনৈতিক দলের মাঝে যে আন্তর্দ্বন্দ্ব বা যে আমরা যেটাকে বলি যে তাদের মধ্যেকার বাদ অনুবাদ এবং তাদের মধ্যে বিতর্ক, এটা যে থাকবে না তা না। যেহেতু আপনি আমরা বারবার বলি যে অভ্যুত্থানের পর আমরা একটা পোস্ট ইডিওলজিক্যাল সিনারিওতে আমরা বিশ্বাস করি, যেটা জাতীয় নাগরিক কমিটি এবং এরপর পার্টি, এটা একটা পোস্ট ইডিওলজিক্যাল সিনারিও। এখানে বিভিন্ন ধারার লোকজন এসে একমত হয়েছে, একসাথে হয়েছে। ফলে আমরা মনে করি যে এইটা ইউনিটি উইদিন ডাইভার্সিটি, লাইক ডাইভার্সিফাইড ইউনিটি থাকবে। এটা আপনার এক একজন এক এক প্রশ্নে অন্যরকম হতে পারে। আমি কি মনে করি, আমার হয়তো কালচারাল একটা আলাদা একটা প্রশ্ন থাকতে পারে, সেখানে আমার একটা আলাদা আনসার থাকতে পারে, আরেকজন বাংলাদেশের কালচার প্রশ্নে তার একটা আলাদা অবস্থান থাকতে পারে। কিন্তু বৃহত্তর পরিসরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে, বাংলাদেশের গণতন্ত্রের প্রশ্নে, মানুষের নাগরিক অধিকারের প্রশ্নে আমাদের একটা ঐক্যমত্যের জায়গা আছে। সেই ঐক্যমত্যের জায়গাটা হচ্ছে ইউনিটি। আমরা নাগরিক পার্টি মনে করি এটা একটা ইউনিটি উইদিন যে ডাইভার্সিফাইড যে কমিউনিটিস, তাদের মধ্যে একটা ইউনিটি আমরা মনে করি। কিন্তু এই ডাইভার্সিটি ভালো, কিন্তু এই ডাইভার্সিটির জন্য যেভাবে অনেকে চলে যাচ্ছে, এখন আবারও সেই দৃশ্যটা আমরা সামনে দেখবো কিনা? না, একটা জিনিস হচ্ছে, যাদের কথা বলছেন যে অনেকে, মানে যদি এরকম হয় যে কেউ যদি আদর্শিক কারণে, আমি জানি না আপনি এরকম কাউকে কোট করতে পারবেন কিনা, যে আদর্শিক কারণে বা এই ধরনের কারণে চলে বলাই যায় হয়তো আদর্শের জায়গাতেই দ্বন্দ্ব চলে যাচ্ছে, ওরকম আমরা এখন পর্যন্ত দেখি নাই। আমাদের যেহেতু আমি দপ্তর সম্পাদক, আমি এরকম কারো এরকম পদত্যাগপত্র পাইনি যেখানে আদর্শিক জায়গা থেকে। হয়তো কারো হচ্ছে, যেমন কিছুদিন আগে আমাকে প্রশ্ন করা হয়েছিল যে রাজশাহীর কোন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তো একটা আদর্শ আপনাদের, যে নতুন রাজনৈতিক বন্দোবস্তে আপনারা না নতুন রাজনৈতিক বন্দোবস্ত আদর্শ, এবং কিছু জায়গায় হচ্ছে কেউ বলে যে আমরা যেটা দেখেছি সেটা আমরা পারছি না বা হচ্ছে না, সেজন্য চলে যাওয়া। একটা হচ্ছে আদর্শিক জায়গা, একটা হচ্ছে আদর্শিক জায়গা, আর একটা হচ্ছে কালচারের জায়গা। এবং আরেকটা হচ্ছে, আপনি ধরেন, আমি একটা জিনিস বলি, আমরা অভ্যুত্থানের পরে আমাদের ব্যাপারে একটা পাহাড় সম, একদম আকাশ সম একটা আমাদের ব্যাপারে প্রত্যাশা আছে, এটা অস্বীকারের কিছু নেই। এবং এই আকাশ সম প্রত্যাশাটা পূরণ করতে আমরা স্বাভাবিকভাবে ইমপ্লিকেশনের জায়গাটা, অর্থাৎ ইমপ্লিমেন্টেশনের জায়গাতে আমাদের ব্যর্থতা আছে। স্বাভাবিকভাবে আমাদের মাত্র জার্নি হচ্ছে, আমি কয়েকদিন আগে ওই অনুষ্ঠানে এসে বলে গেছি, 3-4 মাসের একটা জার্নি। এই 3-4 মাসের জার্নিতে যেই পরিমাণ পাহাড় উপসম একটা আকাঙ্ক্ষা আমাদেরকে নিয়ে বিনির্মিত হয়েছে, এইটাকে পূরণ করা আমরা না, কারো পক্ষে সম্ভব না। এখন এটার জন্য আমরা ওই পথে আছে কিনা, অবিচল আছে কিনা, আদর্শিক জায়গাটা আমরা ঠিক আছে কিনা, পলিটিক্যাল লাইন এবং কালচারাল জায়গাটা আমরা ঠিক আছে কিনা, এটা গুরুত্বপূর্ণ। আমি মনে করি সেই জায়গাটা আমরা এখন পর্যন্ত ক্লিয়ার আছি।